ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের দৌলতে এই বছরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নতুন সেমিস্টার ব্যবস্থা চালু করেছেন সে বিষয়ে আপনাদের কিছু ধারণা তুলে ধরেছি। মূলত প্রথম যে দুটি আমরা ভিডিও প্রচার করেছি সেই দুটো ভিডিওতে কিভাবে প্রশ্ন আপনারা করবেন তার ধারণা দেওয়া হয়েছে। পরের যে দুটো ভিডিও সেই দুটো ভিডিওতে অন্যান্য দিকগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলের পঞ্চম ভিডিও। এই পঞ্চম ভিডিওতে আপনাদের এগারো ক্লাসের জন্য বা একাদশ শ্রেণীর জন্য যে নির্ধারিত দুটি সেমিস্টার রয়েছে, প্রথম সেমিস্টারটি বহু বিকল্প প্রশ্নের উপর থেকে হবে 40 নম্বরের, অর্থাৎ এমসিকিউ নির্ভর প্রশ্ন, এবং সেক্ষেত্রে আপনাদের ওএমআর শিটে উত্তর করবার কথা। দ্বিতীয়টি হচ্ছে ডেসক্রিপটিভ এবং অ্যানালিটিক্যাল কোশ্চেন 40 নম্বর। সুতরাং প্রথম সেমিস্টার 40 এবং দ্বিতীয় সেমিস্টার 40 একাদশ শ্রেণীতে, এই 80 নম্বর। কিন্তু পূর্ণ মানে 100 থেকে যাচ্ছে 20 নম্বর। আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে 20 নম্বর প্রকল্প রয়েছে। যারা বিশেষজ্ঞ এই সিলেবাসের সঙ্গে যুক্ত ছিলেন তারা যে রূপরেখা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে দিয়েছেন, সেক্ষেত্রে তারা প্রকল্পের জন্য প্রথম সেমিস্টারে 10 এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য 10, 20 বরাদ্দ রেখেছেন। আপনারা সেইভাবেও কাজটা করতে পারেন, অথবা একেবারে 20 নম্বরের সেমিস্টার, দুটো সেমিস্টার মিলে 20 নম্বরের প্রকল্প আপনারা তৈরি করতে পারেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং যে সিলেবাস সাব কমিটি তারা কোন কোন বিষয়গুলো প্রকল্পের জন্য বিবেচনা করবেন তার একটি তালিকা দিয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ষোড়শ মহাজনপদের যে ইতিহাস, অর্থাৎ আমাদের সিটি স্টেট ফ্রম চিফডম টু কিংডম, এই যে অধ্যায়ের সাব ইউনিট রয়েছে, সেক্ষেত্রে ষোড়শ মহাজনপদের উপরে একটি প্রকল্পের কথা ভেবেছেন। তারা ভেবেছেন বিভিন্ন ধরনের যে প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো রয়েছে তার উপরে এক্সকাভেশন রিপোর্ট। তৃতীয় হচ্ছে টাইম লাইনের ব্যবহার, এবং এই ফিল্ডগুলোকে সামনে রেখে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে তৈরি করবেন প্রকল্পের জন্য। আমি সুরজিৎ স্যার প্রকল্প বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যখন প্রকল্প বিষয়টি ছাত্রছাত্রীদের নির্বাচন করে দেবেন, বা ছাত্রছাত্রীরা এককভাবে বা দলগতভাবে যখন প্রকল্পগুলোকে নির্বাচন করবে, তখন সেক্ষেত্রে তারা প্রকল্প কাকে বলে সাধারণ যে সংজ্ঞা সেটি উল্লেখ করবে, প্রকল্প বিষয়ে সেরা যে সংজ্ঞা সেটি তারা উল্লেখ করবে, এবং আমরা প্রকল্পকে কেন প্রকল্প বলছি, হোয়াই ইজ আ প্রজেক্ট আ প্রজেক্ট, এই বিষয়টি যেন তারা প্রকল্প তৈরি করবার সময় আপনাদের নিয়ন্ত্রণে, আপনাদের তত্ত্বাবধানে থেকে সেই জিনিসটিকে যেন তুলে ধরার চেষ্টা করে। আমি একটু বলছি, এ প্রজেক্ট is temporary in that it has a defined beginning and end in time. A project is temporary in that it has a defined beginning and end in time, and therefore defined scope and resources. A project is unique in that it is not a routine operation but a specific set of operations
designed to accomplish a singular goal either by individually or collectively. অর্থাৎ আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের যখন প্রকল্পের জন্য তত্ত্বাবধায়ক হিসেবে, গাইড হিসেবে নিয়ন্ত্রণ করবেন, তখন প্রকল্পটি আপনারা একক করতে পারেন, দলগত প্রকল্প হিসেবে কাজ করাতে পারেন। এখন প্রজেক্টের লাইফ সাইকেল আমি আপনাদের একটু শেয়ার করছি, আপনারা আমার এটা দেখবেন ভালো করে। দেখুন, এখানে আমরা ইনিশিয়েশন রেখেছি, প্ল্যানিং রয়েছে, এক্সিকিউশন রয়েছে, মনিটরিং রয়েছে, অ্যান্ড কন্ট্রোলিং রয়েছে, এবং সর্বোপরি হচ্ছে ক্লোজার, অর্থাৎ আমাদের প্রকল্পটি শেষ হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি এই শীটটি শেয়ার করলাম। এবারে প্রকল্পটি যখন আমরা তৈরি করব, তখন তার তৃতীয় যে অংশ সাবজেক্ট বেস প্রজেক্ট, সেক্ষেত্রে স্ট্রাকচারাল তিনটে পার্ট আছে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। The structure of this kind of project can be classified into the following phases: phase number 1, phase number 2, phase number 3. Phase number 1 এর অধীনে introduction about project, project topic, aims of project, importance of project, work planning. Phase 2 তে ইনফরমেশন অর ডেটা কালেকশন, অর্থাৎ আপনারা যে প্রকল্পটি নির্বাচন করছেন সেই প্রকল্পের বিষয়ে তথ্য এবং সেই তথ্যগুলোকে ঠিকঠাক করে সাজানো। অ্যানালিসিস অফ ডাটা, যে তথ্যগুলো বা যে সমস্ত উপাদানগুলো ছাত্রছাত্রীরা আপনাদের তত্ত্বাবধানে থেকে সংগ্রহ করেছেন, তারা সেগুলোকে অ্যানালিসিস করবেন, সেগুলোকে বাছাই করবেন, যুক্তিসঙ্গত এবং তথ্য নির্ভর যে সমস্ত দিকগুলো রয়েছে সেগুলোকে তারা রাখবেন। সর্বোপরি কনক্লুশন, অর্থাৎ প্রকল্পের যে গঠনগত দিক তার দ্বিতীয় পর্ব আলোচনা হলো। তৃতীয় পর্ব, সেক্ষেত্রে আমরা মোট 5টি ধাপ রেখেছি। রিলেটেড ডকুমেন্ট, আপনি যে বিষয়ের উপরে প্রকল্প করছেন সেই প্রকল্পের যে সমস্ত আনুষঙ্গিক তথ্য সেগুলোকে তুলে ধরতে হবে। লিস্ট অফ পিকচার্স, আপনি যে বিষয়ের উপর প্রকল্প করছেন সেই প্রকল্পের যে ছবি তার তালিকা। আপনি যে সমস্ত গ্রন্থ ব্যবহার করেছেন তার একটা বিবলিওগ্রাফি, এবং আপনি এই প্রকল্পটি রূপায়ণ করতে গিয়ে যে সমস্ত সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছেন বা লিমিটেশন, এই জায়গাটাকে তুলে ধরতে হবে। এবং সর্বোপরি যে তত্ত্বাবধায়ক শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে প্রকল্প তৈরিতে সহায়তা করছেন তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনলেজমেন্ট। সুতরাং আমাদের এই গঠনগত প্রকল্পের যে দিক তার 3টে ভাগ রয়েছে, ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। আমি এই অংশটি আপনাদের সামনে শেয়ার করছি, আপনারা একটু দেখে নিতে পারেন। এইভাবে আপনাদেরকে কিন্তু প্রকল্প যখন আপনারা ছাত্রছাত্রীদেরকে যথাযথভাবে গাইড করবেন তখন এই দিকগুলোকে মাথায় রাখবেন। আমরা পরের ভিডিওতে বাকি অংশ আলোচনায় আসছি।